আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ ফিকশন রাইটার। আপনাদের আমন্ত্রণ জানাই ব্যানকফ নিবেদিত বই ভালোবাসি তোমার অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একজন অতিথির সঙ্গে আড্ডা দিই। পাঠক, লেখক, প্রকাশক, যে কোনো ধরনের অতিথি, তাদের সঙ্গে একটাই আমাদের উপজীব্য থাকে, কেন বই, কিভাবে বই, বই কেন পড়ছি, কেন পড়ছি না। আমাদের আজকের আড্ডার অতিথি ঈশ্বর পানিয়া, শিক্ষক এবং কথাসাহিত্যিক। আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আমরা শুরুতেই শুরু করতে চাই আপনার গল্পকার হয়ে ওঠার গল্প দিয়ে। কেন আপনি লিখতে এলেন অন্য কোনো পেশা না গ্রহণ করে, মানে শিক্ষকতার পাশাপাশি আর কি? আসলে অতটা জেনে বুঝে আমি লিখতে আসিনি এবং লেখক হব সেরকম কোনো ইচ্ছাও আমার কখনো কোনো দিন ছিল না। ছোটবেলা থেকে যেটা হয় আমাদের মতো পরিবারগুলোতে, পড়ালেখার পাশাপাশি একটু বাইরের যে বইপত্র সেটা পড়ার একটা চর্চা থাকে এবং আমার মাও খুব বই পড়তেন। তো সেখান থেকে একটা বই পড়ার, আমার মা বেশি ফিকশন পড়তেন, আমার বাবা নন ফিকশন পড়তেন, ধর্মীয় বইগুলো পড়তেন। তো সেখান থেকে আসলে একদম ছোটবেলা থেকে বই পড়ার সাথে আমরা যুক্ত। তো বই পড়তে পড়তে একটা সময় যেটা হয়, সব বাঙালির একটা বৈশিষ্ট্য আছে যে মোটামুটি একটা বয়সে একটু কবিতা লেখার ঝোঁক থাকে, বাঙালি ছেলেদের মেয়েদেরও। হ্যাঁ, একটা কবিতা লেখার মানে সবারই মোটামুটি এটা দিয়ে শুরু হয়। তো আমারও তাই একটুখানি লিখতাম, একটু ডায়েরির পাতায় লিখতাম। স্কুল কলেজের যেই দেয়ালিকা এবং বিশেষ যে সাহিত্যের বইটা বা বার্ষিক যেই প্রতিবেদন, মানে সাহিত্যই বলা যায় ওখানে, মানে স্কুল কলেজ বিষয়ক বিভিন্ন লেখা পত্র, তো সেখানে টুকটাক লেখা, মানে সিরিয়াস আসলে ছিলাম না। তো একটা পর্যায়ে আমার মনে হলো যে আমার কিছু বলার আছে, আমি কিছু বলতে চাই, আমার কিছু বলা উচিত, দেখার ব্যাপার আছে। সেই দেখাগুলো আমি মনে হলো যে আমি প্রকাশ করতে পারি। তো সেভাবেই মূলত কবিতা লেখা এবং কবিতার পর আস্তে আস্তে একেবারেই এখন গদ্য সাহিত্যে চলে আসা। আপনি মার্কেটিং এর ছাত্র, তো এখানে একটি প্রশ্ন যে লেখালেখি এটি কি স্রেফ শৌখিনতা, নাকি এখানেও পাঠক ধরা বা মানুষ পাঠ করবে, পাঠক আকৃষ্ট করার বিষয়টি আছে? আর যদি থেকে থাকে তাহলে সেখানে মার্কেটিং এর প্রয়োজন আছে কিনা? আসলে এখন বাস্তবতা যেটা, সেটার কথা যদি বলি, মার্কেটিং তো আপনার এখন সব জায়গাতেই অনস্বীকার্য একেবারে। হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই, সব জায়গাতেই লাগবে। এখন মার্কেটিংয়ের কাজটা কে করবে, কিভাবে করবে, সেটাও বিভিন্ন পলিসি এবং স্ট্র্যাটেজির ওপর সেটা নির্ভর করে। যেমন আমরা যেটা টার্গেট মার্কেট বলি, এখানে হচ্ছে টার্গেট রিডার। কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, মার্কেটিংটা আমার বিষয়, আমি শিক্ষকও মার্কেটিংয়ের, কিন্তু সাহিত্যের জায়গাটার মধ্যে আমি আসলে সেভাবে মার্কেটিংকে আমি আমার তরফ থেকে বলছি, সেভাবে আমি আসলে যুক্ত করতে পারি না। এই কারণে আদর্শিক জায়গা আছে। আর এটা আমার যে ভাবনা চিন্তা, যেভাবে আমি চিন্তা করি, সেইভাবে আসলে এটা আমার লেখালেখি এমন কিছু না যে সেটা মানে পড়তেই হবে, জোর করে পড়ানো বা ফোর্স সেলিং যেটা বলে, ওইটা একদমই আসলে যায় না। ওইটা আসলে একটু, আমি মনে করি অন্তত আমার লেখাটা একটু সচেতন পাঠক, একটু মনোযোগী পাঠ দাবি করে। তো সেক্ষেত্রে আসলে ওই আমার প্রত্যাশাও অত নেই যে ভীষণ রকম পাঠকপ্রিয়তা পেতে হবে। না, ঠিকই আছে, পুশ সেলিং এর পক্ষে আমি নই, কারণ এটা একটা নেগেটিভ মার্কেটিং, আমি যতদূর জানি বুঝি। তবে আপনি যদি কোনো টার্গেট সেগমেন্টকে বেছে নেন, যেমন আমি ডিটেকটিভ এবং অ্যাডভেঞ্চার লিখি, আমি জানি যাদের বয়স 13+ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া পর্যন্ত এরা এই ধরনের বই পাঠ করে থাকে। সুতরাং আমার লেখা শৈলী থেকে শুরু করে মার্কেটিং স্ট্র্যাটেজি সেরকমই থাকে। আমি বিভিন্ন স্কুল কলেজে যাই, বক্তব্য দিই, তারপরে একটা পর্যায়ে বলি যে ভাই ডিটেকটিভ বই পড়লে কি কি হয়। সো এগুলো কিন্তু এক ধরনের স্ট্র্যাটেজিক মার্কেটিং। আপনি কি বলবেন? আপনার থেকে আমি শিখতে চাই। না, ঠিক আছে, ওটা তো আমি অবশ্যই আপনার সাথে একমত। এবং ওই যে আপনি যেটা বলছেন ফিকশন, সেই ছোটবেলা থেকে আমরা এটা পড়তে পড়তে, যে আপনি একটা আবার এইজ গ্রুপের কথা এখানে উল্লেখ করলেন, হ্যাঁ 13 থেকে, তো সেগুলো তো এখন মানে এটা তো খুবই স্বাভাবিক, এক একটা বয়সের যে
আপনার প্রেফারেন্স থাকে, রিডিং প্রেফারেন্স। আমার নিজেরই তো বইগুলো বদলে যাচ্ছে। আগে আমি যে বইগুলো পড়তাম 5 বছর আগে, সেই বইগুলো এখন পড়ি না। এখন আবার যা পড়ছি হয়তো 2-3 বছর পর আবার সেই ধরনের বই আমি পড়বো না। যেমন এখন তো আমার সত্যি কথা বলতে কি প্রবন্ধের বই বেশি পড়া হয়। তো একটা সময় তো আমি প্রবন্ধ বলতে গেলে পড়তামই না, বুঝতামই না, আমরাই বুঝতাম না। হ্যাঁ, তো ওইটা আর কি, যে ঠিক আছে ওইটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনার যে পাঠক, আপনার যে পাঠককুল, তাদের আপনি কিভাবে এন্টারটেইন করবেন, কিভাবে তাদের অ্যাট্রাক্ট করবেন এবং কিভাবে তাদের রিটেইন করবেন, ধরে রাখারও একটা বিষয় আছে। আপা, চা না কফি কোনটা প্রেফার করেন? একটা হলেই হয়, মানে কোনো মানে অল্টারনেটলি, মানে এটা বদলে একটা হলেই হয় কফির? হ্যাঁ, তবে চিনি ছাড়া হলে বেটার। ওকে, না চিনি তো এটাকে বলা হয়, চিনি এবং লবণ এই দুটোকে বলা হয় আপনার হোয়াইট পয়জন। হ্যাঁ, হোয়াইট পয়জন। হ্যাঁ, আপনি শিক্ষকতা করছেন, সেক্ষেত্রে ছাত্রদের প্রণোদিত করার জন্য, পাঠ উন্মুখ করার জন্য আপনার কি ধরনের, আপনি কি করতে পারেন বা করছেন যে যাতে তারা একটু বেশি ক্রিয়েটিভ বই পড়ে? না, এখন কিছু করছি না। এই না করার জায়গাটা একটুখানি বলি যে কেন করা যাচ্ছে না। সেটা হলো প্রথমত হচ্ছে আমার যে বিষয়, আপনার ব্যবসা প্রশাসন আমি পড়াই, তো সেখানে আসলে সাহিত্যের সাথে অতটা হ্যাঁ আসে না। মানে কিন্তু আমি যদি সাহিত্যের শিক্ষক হতাম তাহলে হয়তো আমার ছাত্রছাত্রীদের জন্য মানে ভালো কিছু বই আমি সাজেস্ট করতে পারতাম, তারা পড়তে পারতো। এটা একটা অসুবিধার জায়গা, কিন্তু তারপরও যে কোনো অসুবিধা, যে কোনো সীমাবদ্ধতায় আমার মনে হয় অতিক্রম করা যায়। এই যে বইটা দেখছেন মার্কেটিং জাদু, এটা কিন্তু আমি ইংরেজি সাহিত্যের ছাত্র লিখেছি, মার্কেটিং জাদু। এখানে যারা এই বইটার পাঠক তারা বলেছে যে অন্য বইয়ের চেয়ে এটা আমরা 2 বার বেশি পড়ি, কারণ এটার মধ্যে সাহিত্যের উপাদান আছে। আমি সেখানে বলেছি যে আপনি প্রেম করছেন, কিন্তু আপনার প্রেমিকা কেন আপনার সাথে থাকবে, কেন আপনাকে ছেড়ে আরেকজনের কাছে যাবে না, কেন? অর্থাৎ আপনাকে কিন্তু সেই লেভেল হতে হবে, আপনার প্রোডাক্ট অর্থাৎ আপনি অ্যাজ এ পার্সন সেই পর্যায়ে যেতে হবে যে আপনার সেকেন্ড টু না অল্টারনেট কেউ থাকবে না। অর্থাৎ আমি মনে করি সাহিত্য সব জায়গায় দরকার, আপনার মার্কেটিং এও দরকার। না না, সুন্দর গুছিয়ে কথা বলা। হ্যাঁ, সাহিত্য দরকার এই কারণে যে দেখেন আপনার যে কোনো, আমি তো বলবো আপনি স্পোর্টস, হ্যাঁ, খেলাধুলা নিয়ে আপনার যে লেখাটা হয়, সেই লেখার মধ্যেও সেই রকম লিখিয়ে যিনি হবেন, ওই লেখাটা লিখবে, সাহিত্যের সাথে খেলার তো কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই খেলাটার ভেতরে আপনি সাহিত্যের উপাদান কিন্তু খুঁজে পাবেন। দেখা যাবে যে লেখাটা শিল্পোত্তীর্ণ হয়ে গেছে, যে এটা খেলা নিয়ে লিখছে, কিন্তু মানে এখানে সাহিত্য এলো কোথা থেকে? তো এটা আসলে যার এটা একটা স্কিলের ব্যাপার, প্রতিভার ব্যাপার, পরিশ্রমের ব্যাপার, মেধার ব্যাপার, সমস্ত কিছু মিলিয়ে তো লেখাটা। তো যাই হোক, যেটা বলছিলাম যে ছাত্রদের জন্য আসলে কি করা যায়, সেটা শুধু সাহিত্য না, যে কোনো ছাত্রের জন্য আমি বলবো যে আপনার বিভিন্ন ধরনের সোসাইটি বা ক্লাব যদি করা যায়, বিশ্ববিদ্যালয় বা কলেজ ভিত্তিক, সেখানে বিভিন্ন ধরনের কার্যক্রম নেওয়া যেতে পারে, বিভিন্ন ওয়ার্কশপ করানো যেতে পারে। তারপর হচ্ছে ছোট ছোট অনুষ্ঠান করা যেতে পারে, যে একটা কবিতা লেখার একটা কম্পিটিশন হলো, মানে ওরা ছোট তো ওদেরকে একটু জড়িত করা। এবং আমি মনে করি যে একজন মানুষের বেঁচে থাকার, সমাজ ঘনিষ্ঠভাবে বেঁচে থাকার জন্য বই অনস্বীকার্য। এই জন্য দেখবেন একজন শিক্ষিত মানুষ যদি আপনাকে গালমন্দও করে, সেখানে কিন্তু আপনি একটা সৌকর্য, এক ধরনের মাধুর্যের পরিচয় পাবেন। সে খুব বাজে বাজে গালি দিবে না। এটা অন্তপক্ষে আমি যখন কারো প্রতি ভর্ৎসনা করি, আমার গালিগুলো খুব নিচু মানের হয় না, কারণ আমার সাহিত্যের ভাষায় বেরিয়ে পড়ে। স্বাভাবিক। সুতরাং আমি মনে করি যে শুধু মানে পেটে বাঁচার জন্য না, পেটে খাওয়ার জন্য না, মনের স্বাস্থ্যের জন্য বই অনস্বীকার্য। এটা যেটা আপনি বলেন যে আপনার অনুভূতি বা চিন্তা ভাবনার সেই প্রকাশটা, এটাকে অবশ্যই পরিশ্রুত করে, পরিশীলিত করে এবং উন্নত চিন্তার আপনি করতে পারেন। তো সেখানে নেতিবাচক কোনো কিছু ইতিবাচক কিভাবে বলা যায় এবং তার ম্যাক্সিমাম এফেক্টটা কিভাবে আনা যায়, পজিটিভ এফেক্ট, সেটার জন্য তো অবশ্যই আপনার বই দরকার, বই পড়তে হবে। আসলে বই পড়তে হবে। এতটা আমরা বই বিমুখ হয়ে গেছি, আর আমাদের আসলে এত অল্টারনেটিভ এখন হাতের কাছে চলে এসেছে। আপা, এটা সঠিক, কিন্তু এটা খুব ক্লিশে, একথা আমরা সবাই জানি। কিন্তু আমি কেন বই পড়ছি, ধরেন আর 2-4টা ছেলে কেন বই পড়ছে, বইমেলায় তো বই বিক্রি হয়। অর্থাৎ আপনার গিভেন দ্য সিচুয়েশন, যে সোশ্যাল মিডিয়া এটা থাকবে, নিষিদ্ধ জিনিস, খারাপ জিনিসের প্রতি আমাদের সবসময় আকর্ষণ থাকে, কিন্তু তারপরেও কিন্তু কিছু লোক বই পড়ে, এটাকে আমরা সেলিব্রেট করতে চাই। হ্যাঁ, পরে এবং পড়বে, যেমন যতই আপনার বিয়ে থাকুক, কি বলে, যেটা বললাম যে আমাদের বাসায় যে চর্চাটা ছিল, যে দেখা যায় মানে
স্কুল থেকে এসে, ইউনিভার্সিটি থেকে এসে, কলেজ থেকে এসে, অফিস থেকে এসে আমি দেখেছেন আমার বাবা মা পড়ছেন, তো সেই জিনিসটা তো চর্চাটা তো আমার ভেতরে আছে। আমার মেয়ে পরে স্কুল থেকে এসে বা যে কোনো ছুটির দিন বন্ধের সময় বই পড়ছে, তো সেটা তো একটা পরিবেশে বা একটা আবহ, সেখানে তো ওর কোনো টুইটার, কোনো ধরনের ফেসবুক, ইনস্টা তো অসুবিধা করছে না, ওর যেটুকু পড়ার ও কিন্তু পড়ছে। এবং আপনার ব্যবসায় প্রশাসনের ভাষাতে আমি বলি যে এর জন্য প্রথম দরকার অ্যাভেইলেবিলিটি। যত ভালো প্রোডাক্টই দেন না কেন, যদি সেটা অনেক দূরে গিয়ে কিনে আনতে হয়, ওটা কিন্তু একটা ক্যারিং কস্ট আছে, একটা যাতায়াতের একটা আছে। সুতরাং বইকে আমরা আরো অ্যাভেইলেবল কিভাবে করতে পারি? আগে কিন্তু প্রচুর লাইব্রেরি ছিল, এখন সেগুলো কিন্তু অনেকটাই আসলে লাইব্রেরি ছিল, লাইব্রেরি আছে, লাইব্রেরিতে তো কেউ যায় না। হ্যাঁ, ওখানেও যদি বিভিন্ন ধরনের মোটিভেশনাল, প্রেরণামূলক যদি কোনো অ্যাক্টিভিটি করা যায়, তাহলে হয়তো যেটা আপনি বলছেন মানে ছোটদের হয়তো একটা বই পড়ার অভ্যাস করা যায়। কারণ যিনি বড় হয়ে গেছেন আসলে ওনাকে মোটিভেট করার কিছু নাই। হ্যাঁ, সেখানে উনি ওনার পছন্দের বই বেছে বেছে পড়বেন। তো ছোটদের জন্য এই কার্যক্রমগুলো করা যায়, লাইব্রেরি করা যায়। আর এখন ইবুক বা অন্যান্য যে ইলেকট্রনিক যে মাধ্যমগুলো এসছে, সেখানেও হ্যাঁ অডিও বুক, এইগুলো আমার মনে হয় বাচ্চাদের জন্য, বাচ্চা বলতে আমি বুঝাচ্ছি, তরুণদের জন্য কিন্তু করা যায়। এবং অডিও বুক বেশ পপুলারিটি পেয়েছে। এটা আমার জন্য একটা অসুবিধা হয়ে যায়, অডিও বুক আমি আসলে ঠিক অভ্যস্ত না, এমনকি আমার মানে ইলেকট্রনিক পড়তেও অসুবিধা হয় কিছুটা। কারণ বইয়ের সাথে আসলে আমি যেভাবে ডুবে যেতে পারি, একটা শুয়ে বসে পড়া, তারপর হচ্ছে মানে বইয়ের পাতাটা, ওই বইয়ের ঘ্রাণটা, এই সবগুলো বিষয় একটা কি বলবো যে আমাকে আসলে যতটা অ্যাট্রাক্ট মানে একটা ইন্দ্রিয় সুখ, আমরা সব রকমের নেজাল কিছু হ্যাঁ মিলিয়ে, কিন্তু সেটা আসলে অভ্যাসের ব্যাপার। এটা আমি খুব বড় ব্যাপার মনে করি না। এখন যেটা বললাম যে আমাদের পরের জেনারেশন, ওরা বইয়ের থেকে হয়তো বা তারপরের জেনারেশন, ওরা হয়তো বইয়ের সঙ্গে অ্যাটাচ ফিল করবে না, যে একটা ইবুক নিয়ে ওরা পড়া শুরু করবে। এবং অসুবিধা নাই, তো পড়ুক যেভাবেই হোক। অশেষ ধন্যবাদ ইশরাত তানিয়া আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন পর্বে। সে নাগাদ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন।